হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নরিন স্টাডি হ্যাক্স। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। আর যারা আমার ফেসবুক পেজ থেকে আজকের ভিডিওটি দেখছো তাদেরকে বলবো প্লিজ আমার পেজটিকে ফলো করতে ভুলবে না। আমার পেজের নামটিও কিন্তু নরিন স্টাডি হ্যাক্স। সো আজকের ভিডিওটির টপিক হচ্ছে তোমরা 2024 শিক্ষাবর্ষের যারা শিক্ষক তোমাদের শিক্ষণকালীন মূল্যায়নের এবং বার্ষিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত যে বিভিন্ন নির্দেশনা সেই সম্পর্কে। আমরা অনেকেই জানি না বা জানতে ইচ্ছুক যে আমাদের যে এই মূল্যায়নটা হচ্ছে বার্ষিক মূল্যায়ন যেটা পরীক্ষার মাধ্যমে হচ্ছে সেটাতে আসলে কি আমরা যদি অকৃতকার্য হই বা যেটা একদম সহজ কথা আমরা যদি ফেল করে ফেলি বা আমরা যদি দুর্ভাগ্যবশত খারাপ রেজাল্ট করে ফেলি সেই ক্ষেত্রে আমাদের আসলে কি হবে বা এই আহ, শিক্ষাবর্ষ আসলে কি ডিসিশন নিবে তারা। তো এটা কিন্তু আমি সম্পূর্ণ আজকে একদম নির্দেশনা যেটা দেওয়া হয়েছে একদম মসি থেকে ওয়েবসাইটটা থেকে সেটাতে কিন্তু আমি আজকে পড়বো তোমাদের জন্য। তো এখানে একটার পর একটা নির্দেশনা আছে যেটা আমি তোমাদেরকে একটু বুঝিয়ে বলবো প্রথম থেকেই। এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ, এক নম্বরে বলা হয়েছে 2024 শিক্ষাবর্ষের ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবম শ্রেণীর শিক্ষাকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম 2022-এর আলোকে প্রণীত পাঠ্যপুস্তকের বিষয়বস্তুর ভিত্তিতে সম্পূর্ণ হবে। দ্বিতীয় নাম্বারটা বলা হয়েছে মূল্যায়ন কার্যক্রম শিক্ষাকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা দুটো ভাগে অনুষ্ঠিত হবে। এটার মানে হচ্ছে তোমাদেরকে যে মূল্যায়ন করা হবে বা তোমাদের যে আলটিমেট রেজাল্টটা দেওয়া হবে সেটা কিন্তু তোমাদের দুইটা ধাপে দেওয়া হবে। একটা হচ্ছে তোমরা পরীক্ষার খাতায় যেটা লিখবা সেটা হচ্ছে একটা, আর দ্বিতীয়টা হচ্ছে তোমাদের শ্রেণীতে যে বিভিন্ন রকমের মূল্যায়ন কার্য চালু থাকতো, যেমন হচ্ছে অ্যাসাইনমেন্ট বা তোমাদের মৌখিক যে পরীক্ষাগুলো নেওয়া হতো, হ্যাঁ সেগুলোর উপরে। তো এইটা হচ্ছে দুই ভাগে তোমাদের মূল্যায়নটা হবে। এবং তিন নম্বরে দেখতে পাচ্ছ সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান সমূহ নিজস্ব তত্ত্বাবধানে শিক্ষকগণের দ্বারা শিক্ষণকালীন মূল্যায়ন কার্যক্রম পরিচালনা এবং প্রদত্ত প্রশ্নপত্রের নমুনা অনুসরণ করে বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন করবেন। তবে কোনো ক্রমেই নতুন প্রশ্নপত্র হুবহু ব্যবহার করা যাবে না। প্রণীত প্রশ্নের সাহায্যে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের 2024 শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষা গ্রহণ করবেন। এটার মানে হচ্ছে সবাই সংশ্লিষ্ট নতুন প্রশ্নের উপরে যেন প্রশ্ন করে। এটা আসলে তোমাদের কোনো কিছু না, এটা হচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে নির্দেশনা দেওয়া হয়েছে। সো এবার 4 নাম্বারটা হচ্ছে একদম তোমাদেরই জন্য, সেটা হচ্ছে প্রতিটি বিষয়ের মূল্যায়ন কার্যক্রমের মোট নম্বর হবে 100। মানে তোমাদের সাবজেক্ট যদি থাকে 8টা, তোমাদের সাবজেক্ট যদি থাকে 6টা, সেই ক্ষেত্রে প্রত্যেকটা সাবজেক্টে 100 নাম্বারের উপর পরীক্ষা অনুষ্ঠিত হতে হবে। সেটা হোক জীববিজ্ঞান, জীববিজ্ঞান না, সেটা হোক জীবন জীবিকা, বা সেটা হোক তোমাদের ম্যাথ গণিত, বা সেটা হোক তোমাদের বিজ্ঞান, বা সেটা হোক তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, প্রত্যেকটি সাবজেক্ট, স্বাস্থ্য সুরক্ষা, সবগুলো কত নম্বরের হতে হবে? 100 নম্বরের হতে হবে। এর মধ্যে শিক্ষণকালীন মূল্যায়নের গুরুত্ব হবে 30% এবং পরীক্ষার গুরুত্ব হবে 70%। এটার মানে হচ্ছে আমি ফার্স্টেই তো বলে দিলাম যে তোমাদের হচ্ছে দুইটা ভাগে তোমাদের পরীক্ষার ফলাফলটা দেওয়া হবে। তো দুইটা ভাগের মধ্যে তোমরা যে পরীক্ষা দিবা সেইখান থেকে নেওয়া হবে হচ্ছে 70%। আর তোমরা যে শ্রেণীকক্ষে বিভিন্ন অ্যাসাইনমেন্ট জমা দিয়েছিলা, দেন শিক্ষকদের কাছে তোমরা বিভিন্ন নাম্বার পেয়েছিলা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের জন্য, বা তারা তোমাদেরকে কোয়েশ্চেন করেছিল, সো শিক্ষক তো একটা নাম্বার টুকে রেখেছিল তোমাদের, তাই না? তো সেইখান থেকে তোমরা 30% পেয়ে যাবা। এই মোট মিলিয়ে তোমাদের মূল্যায়নটা করা হবে। এখন অনেকেরই বুঝতে সমস্যা হচ্ছে যে আসলে এই জিনিসটা দ্বারা কি বোঝাবে। যেমন আমি তোমাদেরকে একটা সুন্দর উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে ধরো তুমি 100 নাম্বারের পরীক্ষায় তুমি পেয়ে গেছো 100, একদম ধরলাম আমি যে ম্যাথে 100-তে 100 পেয়ে গেছো। এখন তুমি কি আদৌ 100 নাম্বার পাবে? না, তোমার ওই 100 নাম্বারটা যেটা তুমি খাতায় লিখেছিলে ওইটাকে 70% করা হবে, কনভার্ট করা হবে 70%-এ। সো তুমি যদি খাতায় 100-তে 100 পাও তাহলে কি করা হবে? তোমাকে 70 নাম্বার দেওয়া হবে, কারণ জিনিসটা 70%-এ কনভার্ট করা হবে। এবং দ্বিতীয় যেটা হবে সেটা হচ্ছে 30% তোমাদের ওই যে তোমার অ্যাসাইনমেন্ট, তোমার ক্লাস টিচারের কাছে যে তোমাদের নাম্বারগুলো রয়েছে সেখান থেকে আসবে। তো এইভাবে তোমাদের কাউন্টিংটা করা হবে। আশা করছি বুঝতে পারছো যে তোমাদের মূল্যায়নটা কিন্তু দুই ভাগে হবে।
এইবার আসো ৫ নাম্বার, ৬ নাম্বার এগুলো তোমাদের কোনো প্রয়োজনীয় বিষয় না। তবে আমি যেই মূল্যায়নের কথাটা বললাম, আমি জানি না কোন ক্লাসের শিক্ষার্থীরা এটা দেখছো। এটা কিন্তু 6 থেকে একদম 6 থেকে 9 পর্যন্ত এই নিয়মেই কিন্তু চলবে। মানে ৬ষ্ঠ শ্রেণী থেকে ৯ম শ্রেণী। এরপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ মানে বার্ষিক ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে বিষয়ভিত্তিক জিপি নির্ধারণ পদ্ধতি। তো এটা কিভাবে করা হবে? এটা তো সেম যে কথাটা আমি বললাম। এখন তোমাদেরকে একটা চার্ট শো করব। সেই চার্টের মধ্যে কিন্তু যে গ্রেডগুলো আছে, মানে কত নাম্বারে কি গ্রেড ধরা হবে, সেটা কিন্তু এখানে দেওয়া আছে। সো তোমরা একটু খেয়াল করলে এখানে দেখতে পাবা, উদাহরণ ধরা যাক, বাংলা বিষয়ে শিক্ষণকালীন মূল্যায়নে মোট 30 নম্বরের মধ্যে শিক্ষার্থী ক এর প্রাপ্ত নম্বর 25 এবং লিখিত পরীক্ষায় মোট 100 নম্বরের মধ্যে তার প্রাপ্ত নম্বর 80। তো বাংলা বিষয়ে তার বার্ষিক ফলাফলের গ্রেড হবে হচ্ছে কি বলতো, ওই যে সে খাতায় যেটা লিখেছিল ওই 80-র সাথে গুণ করা হবে 70%, তার মানে সে কত পেল? 56। যোগ করে বাংলা বিষয়ে তার প্রাপ্ত মোট নম্বর হবে ওই যে সে লিখিত পরীক্ষা ওই যে টিচারের কাছে যে অ্যাসাইনমেন্টে সে পেয়েছিল 25, এইভাবে যোগ করে তোমাদের নাম্বারিংটা করা হবে। আশা করছি খুব ভালো মতো এই ম্যাথটা তোমরা বুঝতে পেরেছো। আর যারা একটু ম্যাথে দুর্বল আছো তারা কারোর কাছ থেকে বুঝে নেওয়ার চেষ্টা করবে, কারণ এত সহজ করে কিন্তু আর বোঝানো সম্ভব না। তো এবার দেখো তোমাদের গ্রেডটা কিভাবে হিসাব করা হবে। তো এখানে দেখছো বিষয়ভিত্তিক ফলাফল প্রদানের ক্ষেত্রে নম্বরের পরিসর, গ্রেড পয়েন্ট ও লেটার গ্রেড। এখানে প্রাপ্ত নম্বর 80 থেকে 100। তোমরা যারা 80 থেকে 100-র মধ্যে থাকবা তাদের হচ্ছে লেটার গ্রেড থাকবে A+, আর গ্রেড পয়েন্ট থাকবে হচ্ছে 5.00, যেটা কিনা আমরা আগের যে কারিকুলাম ছিল আমাদের সেখানেও কিন্তু এরকমই ছিল। যারা 80 থেকে 100-র মধ্যে থাকতো তারা A+ পেত। আর যারা হচ্ছে মানে এভাবেই হইতো আর কি, যারা 70 থেকে 79 পেত তারা থাকতো হচ্ছে A গ্রেড। আর যারা 60 থেকে 69 তারা A-। সো গ্রেডিং পয়েন্টটা আমার মনে হয় যে আগের মতোই আছে এবং খুব সুন্দরই আছে, কিন্তু এখানে একটা মানে জিনিস আছে, সেটা একটু পরে বলছি। এই যে দেখতে পাচ্ছ আমাদের ডি, হ্যাঁ, তারপরে আমাদের এফ, মানে 32-এ পাস, মানে মোট কথা তোমাদেরকে 32 পেতে হবে তাহলে তোমরা পাস করতে পারবে। সরি, 32 না, এখানে দেখো একটা আমি জিনিস ভুল বলেছি, 32 পেলেও কিন্তু ফেল, ঠিক আছে? 32 পেলে পাস না, 33 পেলে তোমাদের হচ্ছে পাস। সো এখানে দেখতে পাচ্ছ যে ডি, তোমাদের যে ডি পয়েন্টটা নির্ধারণ করা হয়েছে, এখানে কিন্তু তোমরা 33 পেলে তোমাদেরকে ডি এর অন্তর্ভুক্ত করা হবে। আর তোমাদের গ্রেড পয়েন্টটা থাকবে হচ্ছে 1.00। আর এফ তো বুঝতেই পারছো, 32 পেলেই তোমরা ফেল করে ফেলবা। সো একটু চেষ্টা করবা যাতে ডি না, সিও না, মানে মোটামুটি A- যাতে পেতে পারো। এরপরে আসো, একটি বিষয়ের সর্বনিম্ন ডি গ্রেড পেলে ওই বিষয়ে শিক্ষার্থীকে উত্তীর্ণ বলে বিবেচনা করা হবে। মানে তুমি যদি ডি পাও সেই ক্ষেত্রে তোমাকে পাস বলে বিবেচনা করা হবে। 3 বা ততোধিক বিষয়ে কোনো শিক্ষার্থী ডি গ্রেড পেলে সে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবে না। মানে এখানে তোমার ফেল করাটাও বিষয় না, এখানে যদি তুমি মোটামুটি পাস করো টেনে টুনে, সেই ক্ষেত্রেও তোমাকে পরবর্তী শ্রেণীতে মানে উত্তীর্ণ হতে দেওয়া হবে না। মানে হচ্ছে আমরা যারা ডি পেতাম ধরো আগের কারিকুলামে, মোটামুটি ফেল না করলেই উপরে উঠায় দিত, ঠিক আছে? কিন্তু তোমরা যারা হচ্ছে এইবার কারিকুলামে পড়ে গেছো তারা ডিও পাইতে পারবা না, এক বিষয় পাইতে পারবা কিন্তু 2-3 বিষয় পেতে পারবা না। এতে তোমাদেরকে আবারও পূর্ববর্তী শ্রেণীতেই রেখে দেওয়া হবে। ধরো তুমি 6-এ আসো, 6-এই থাকবা, আর 7 উঠতে পারলা না, এরকম। তো আশা করি তোমাদের কাছে এই জিনিসটা ক্লিয়ার। তো অবশ্যই মানে ডি গ্রেড পাওয়া যাবে না, ডি গ্রেড পেলেই তোমাদের হচ্ছে মনে করো যে এক সাবজেক্টে পেলে তো ওরা বিবেচনা করবে, তাও বিবেচনার বিষয়টা হচ্ছে সম্পূর্ণই নির্ভর করবে তোমাদের স্কুল টিচারদের উপর, যে ওনারা তোমাদেরকে আদৌ তুলবে নাকি তুলবে না। সো এই বিষয় আর কি। তো এতক্ষণ ধরে তোমাদের যেই জিনিসটা বোঝানোর চেষ্টা করলাম আশা করছি বুঝতে পারছো যে এইবার মানে বার্ষিক মূল্যায়ন 2024-এর নিয়ম, মানে মার্কস ডিস্ট্রিবিউশনের যে প্রসিডিউরটা তারা ফলো করছে সেটা। আর 2 নাম্বার যেটা বললাম যে আসলে তোমাদের ফেল করলে কি হবে, বা একদম সোজা কথায় যে তোমরা যদি অকৃতকার্য হও 32 পাও সেই ক্ষেত্রে কি হবে। আর তোমরা একটা জিনিস দেখেছো কিনা, খেয়াল করেছো কিনা আমি জানি না, এই যে দেখতে পাচ্ছ যে ডি গ্রেড, হ্যাঁ, ডি গ্রেডের নাম্বারটা কিন্তু দেখো 33 থেকে 39-এর মধ্যে। মানে কি, তুমি যদি 39-এর মধ্যে 3-এর ঘরেও নাম্বার পাও তাও তোমাকে ওরা কি হিসেবে বিবেচনা করবে, যে পরবর্তী শ্রেণীতে আর উঠতে দিবে না। মানে এটা একটু বেশি কড়াকড়ি হয়ে গেছে, তো এটা একটু সিরিয়াসলি নেওয়ার চেষ্টা করো। যেহেতু তারা ওয়েবসাইট এটা দিয়ে দিয়েছে তাহলে এটা এভাবেই হবে।
ঠিক আছে? সো এই পর্যন্ত আজকের ভিডিওটি ছিল। অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো। আর আমি তোমাদের আদৌ বুঝাতে পারলাম কিনা সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর অবশ্যই যারা আমার চ্যানেলটিতে আজকে নতুন তারা ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যারা পেজ থেকে দেখছো অবশ্যই ফলো এবং লাইক করতে ভুলবে না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।